আমি যদি চলে যাই, আমার দুইটা বাচ্চার বাবা নাই, ওরা বাবা দেখে নাই, ওরা বাবা নামক শব্দটা শুনে নাই, আব্বু ওদের জীবন থেকে আব্বু ডাক্তার চলে গেছে। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমারে ওরা সবাই নির্যাতন করে না যে এমন না, এক প্রকার যে বাংলাদেশে যে জামাই না থাকলে যে স্ত্রীদের কি পরিমাণ অত্যাচার নির্যাতন চলে শুধু যাদের নাই তারাই জানে। তো আমি যেখানে এখানে আসি তার 6 মাস পরে আমার হাজবেন্ডটা মারা যায়। আমার শ্বশুরে বলতেছে, গালি দিয়ে বলতেছে যে এই তীরে গতন চুল ছাবি বার কর, গালি। আজকে আমার জামাই নাই বিদায় যে আমি থাকতে পারবো না, এটা কি এমন ইয়া, কোন আইনে আছে যে এই কথাটা যে আমরা থাকতে পারবো না? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মরিয়ম আক্তার রুমা, মৃত মাজারুলের ওয়াইফ। আমার 2টা বাচ্চা আর আমি এখানে আছি। আমার বিয়ে হয়েছে 2015 সালে। বিয়ে হওয়ার পর থেকে আমি এখানে আছি। আমার যেভাবে হোক ওরা আনছে, ওরা সমাজ নিয়ে যায় আমার আনছে। ওরা 35 জনের মতো লোক যে আমার দেখছে, দেখার পরে পরের দিন ওরা বিয়ে করে আমার আনছে। আনার পরে আমার যতটুকু পারছে ওরা নির্যাতনের শিকার আমি হয়েছি। তারপরেও এখানে আমি ধৈর্য সহকারে রয়েছি। থাকার পর আমার হাজব্যান্ড ও নিজের জীবনে ইনকাম সোর্স সব ওর প্রেমের লোকদের খাওয়াইছে। যখন আমার বিয়ে করছে তখন আমার এক সুট জামা কাপড় দিতে পারে নাই। আমার প্রেমিলির লোক আমার চাইছে, আমার স্বামীর চাইছে, আমাদেরকে খাওয়াইছে, বরণ করছে, সব কিছু দায়িত্ব আমার প্রেমের লোক নিত। ওর যে ভাই একটা আছে ফ্রান্সে, ওর তো সবাই প্রতিষ্ঠিত। কার দ্বারা হয়েছে? আমার হাজব্যান্ডের দ্বারাই হয়েছে। এখন যেহেতু আমার একটা ছেলের পর্যন্ত তোরা পানিতে ফেলে মারি ফেলছে, আমার মেজো বাসুর বউ, ও নিজের মুখের কথা। তার পরবর্তীতে দেখা গেছে স্যার আমি আমার জীবন চলার জন্য চলতে পারি না, বাবার বাড়ির লোকেরা কয়দিন খাওয়াবে, কয়দিন দেখবে। আমি আমার একটা নননের সাহায্যে ওরা আমি বিদেশ পাঠাই। বিদেশ পাঠানোর পরে ওর মা বাবার ফ্যামিলির ওর চাইতো, আমার বরঞ্চ দিত না। আমি আমার ছেলেটা পেটে আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, ওদেরকে আমি মাস শেষে 5-6 হাজার টাকা আমার দিত, আমি ওদেরকে পাঠাইতাম। তো আমি যেখানে এখানে আসি তার 6 মাস পরে আমার হাজবেন্ডটা মারা যায়। মারা যাওয়ার পরে আমি অনেক কষ্ট করে আমার মানে কি স্বামীর মৃত্যুর খবরটা পর্যন্ত আমি অনেক কষ্ট করে নিয়েছি। আমি 3 দিন পরে 2 রাত পর্যন্ত আমার এই সন্তানটা নিয়ে, এই ছেলেটা তখন বয়স ছিল 10 মাস, আমার মেয়েটার বয়স ছিল 26 মাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করে মৃত্যুর খবরটা নিয়েছি। যাই হোক, মৃত্যুর খবরটা নেওয়ার পর আমি সাথে সাথে বাতর হয়ে গেছিলাম মৃত্যু খবরটা শোনার পরে। আমার 2-3 জন আনি আমার ঘরের ভিতরে ঢুকাইছে। আমি পুরো শৈল অবশ্য হইলো। আমার শ্বশুরে বলতেছে, গালি দিয়ে বলতেছে যে এই তীরে গতন চুল ছাবি বার কর, গালি দিয়ে বলছে গতন বার কর, ঘরে তালা লাগা। তো আমি তখন থেকে যে মানুষটা শুরু থেকে কথা বলছে, তার ছেলে মারা গেছে, তার এই সুখটা ছিল না, তখন থেকে বলছে যে আমার বাইর করি তালা লাগার জন্য। তারপরে আমি কি করছি, ও মারা যাওয়ার আগে সমস্ত কাগজপত্র গুলো করে থুই গেছে। ও আমার বলছে জীবন থাকা অবস্থায় বলছে, রুমা এই ফাইলটা তুমি যত্ন করে রাখো, এটা তোমার কাজে লাগতে পারে। তখন থেকে ওরা আমার সাথে জালুতি করছে। আমি তো তখন আমার হাজবেন্ড মারা গেছে, আমি একটা সুখে কাতর ওদেরকে কাগজের ফাইলটা দিয়েছি, ওইখানে ওরা দাফন টাফন করাইতে কাগজগুলো লাগতেছে। ওরা ওইখানে জালিয়াতি করছে। আমার 2টা বাচ্চা আর আমার কাগজপত্র দেয় না, দিছে কার? আমার শ্বশুর শাশুড়ি দিছে। যাই হোক, তারপরে আমি নিজে, আমার মা শোনার পরে আমি নিজে আবার পরে কাগজপত্রগুলোর দায়িত্ব নিই। একটা ভাই যে দালাল ভাইয়ের মাধ্যমে আমি সব কাগজপত্রগুলোর কাজ করি। পরবর্তীতে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে ওরা সবাই নির্যাতন করে না যে এমন না, এক প্রকার যে বাংলাদেশে যে জামাই না থাকলে যে স্ত্রীদের কি পরিমাণ অত্যাচার নির্যাতন চলে শুধু যাদের নাই তারাই জানে। তো আমি আমার 2টা বাচ্চারে নিয়ে কত কষ্ট করে কাগজপত্রগুলোর কাজ করছি। তার মধ্যখানে আমার শাশুড়ি একদিন, আমার ননদরা সবাই ওরা প্রথমে চেষ্টা করে আমার বাইর করে দেওয়ার জন্য। আমি শুধু যুদ্ধ করে 2টা বাচ্চা, আমি যদি চলে যাই, আমার 2টা বাচ্চা, এর বয়স তখন 10 মাস ছিল, এর 26 মাস বয়স ছিল। আমি যদি চলে যাই, আমার 2টা বাচ্চার বাবা নাই, ওরা বাবা দেখে নাই, ওরা বাবা নামক শব্দটা শুনে নাই, আব্বু ওদের জীবন থেকে আব্বু ডাক্তার চলে গেছে। তাহলে আমি যদি চলে যাই, আমার 2টা বাচ্চার কি হবো? আমি মা যেভাবে রাখলে রাখবো, কেউ এরকম রাখবে? এমন যে ও জেডা জেডি ফুবা ফুবি এবং দাদা দাদু তারা কোনোদিনও ওদের খবর নেয় না, এক বেলা ভাতও খাওয়ায় নাই, ওদেরকে না 1 কেজি তরকারি কিনে দেয় নাই। সমস্তটার দায়িত্ব আমার প্রেমিনের লোক নিচ্ছে। তারপরে আমি যখন শুনছি আমরা কাগজপত্র কাজগুলো করলে আমি টাকা পয়সা পাবো,
আমি নিজে একা দৌড়াদৌড়ি করছি, আমার বাপ বাইরে নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমার 2টা ছেলে মেয়ে, আমারও দিন গেছে, আমার 2টা ছেলে মেয়ে আমি ঘরের ভিতরে তালা ঢুকাই, বাড়িতে তালা লাগে। আমি কাগজপত্র কাজ করছি, দিন শেষে বাড়িতে আসি শুনতাম কি আমি খারাপ কাজ করি, আমি পরকীয়ার জন্য যাইতেছি। পরবর্তীতে যাই হোক, আমি এগুলো করে কাগজপত্রগুলো করে টাকা পয়সা আনার জন্য দৌড়াদৌড়ি করতেছি। হঠাৎ একদিন শুনতেছি কি আমার শাশুড়ি আমার ননদরা আমার বলতেছে, দুনিয়ার কথাগুলো বলতেছে। এগুলো নিয়ে পর ও মারা যাওয়ার পর 3বার দরবার হয়েছে। আমার শাশুড়ি আমার বাসুরের সামনে একদিন আমার এসএসএল লাড়ি, একটা হাতের লাড়ি, ওর হাতে সবসময় হাতের লাড়ি থাকে, এই লাড়িতে রাত্রে আমার প্রচুর মারা মারছে। মারার পরে দেখেন আমার টিনের মধ্যে পর্যন্ত দাগ আছে, উনি ঘরটার ফিরি ভাঙি ফেলছে, আমার থাকতে দিব না। তারপর আমি এই শ্বশুর শাশুড়ি এগুলোকে সবাই লোক মন দিচ্ছি। সবার আসার পরে আমি আমার ননদরা আসার পর ওদেরকে আমি ওদের সাথে হাসি মুখে কথা বলি, কি জন্য আমার তো কি করবো, আমার 2টা বাচ্চার দিকে তাকে তখন করে থাকতে হবে। তার পরবর্তীতে কিছুদিন আগে আমি টাকাগুলা ওরা অ্যাকাউন্টটা পর্যন্ত করতে চায় না, কাগজপত্রে একটা সিগনেচার নাই, কাগজপত্রের মধ্যে কাগজপত্র সব ডকুমেন্ট আছে, ওদের একটা সিগনেচার নাই। আমি যাই হোক ওদের অ্যাকাউন্টটা চাইতেছে, আমি আমার শ্বশুর শাশুড়ি ফা ধরি শাশুড়ির সাহায্যে তো যাই আমি অ্যাকাউন্টটা করছি। অ্যাকাউন্টে করার পরে টাকা আসছে, টাকা আসার পরে এরা টাকাটা ভাই আমার আর চিনে না, এই যে এই টাকাটা দিয়ে তারা এই ঘরটা দিচ্ছে। কত টাকা আসছে? টাকা আমার অ্যাকাউন্টে আছে 15,60,000 টাকা, আর আমার শ্বশুরের অ্যাকাউন্টে আছে 15,92,000 টাকা। তারা টাকা পায় যখন নাকি ওরা বলতেছে যে টাকা আমাদের লাগবে না, টাকা তোদের বাচ্চাদের দিয়ে দেবো, এদেরকে আমরা খাই না খাবাই না, এ করি সে করি, তোদের দিয়ে দেবো, এদের মুখের কথা। পরবর্তীতে যখন আমি টাকাগুলো ফেরত চলে যেতে লাগছিল, আমি টাকাগুলো আবার ফেরত আনছি। আনার পরে আবার পরবর্তীতে ব্যাংকের স্যাররা বলতেছে যে বাচ্চাদের জন্য ডিপোজিট করার জন্য। আমি বলছি যে না, আমার শ্বশুর শাশুড়ি এখানে লাগবে। পরবর্তীতে আমি গ্রামের চেয়ারম্যান নিয়ে এপ্রিল মাসের 3 তারিখে এখানে বিচার সভা করছি। বিচার সভা করার পরে আমি চেয়ারম্যানের সব জানাচ্ছি, আমার ভাগে যে টাকাটা আসছে এই টাকা দিয়ে আমি জায়গা কিনে ফেলছি, কারণ দুনিয়াতে সবারই টাকার লোভ আছে। আমি চাইতেছি যে আমি শুরু থেকে আমার শ্বশুরে আমার সাথে আরেকটা হারামি করছে, সব ছেলের 5 ঘন্টা সম্পত্তি আমার 2টা বাচ্চারা দেয় নাই, বলতেছে শুরু থেকে বলে যে হাদিসে আছে বাবার আগে ছেলে মারা গেলে সম্পদ পায় না। তাহলে আমি কি জন্য যুদ্ধ করতেছি? আমার এই টাকা দিয়ে আমার 2টা বাচ্চার জন্য আমি ওইখানে জায়গা কিনে রাখছি, হ্যাঁ এটা আমার নামে লিখছি, এখন এটা আমি ভবিষ্যতে ওদের দিয়ে দিব। পরবর্তীতে এখন আমাদের চলার মতো তো টাকা নাই, আমরা কি জন্য কষ্ট করছি? কারণ ওরা কেউ খাবায় না, পড়ে না, বাবুর বাড়ির লোকেরা কদিন সেবো কদিন খাওয়াবো। পরবর্তীতে এদের কাছে যাই টাকাগুলো চাওয়ার পরে চেয়ারম্যানের বিচারটা ভাঙিয়ে দিচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি বলে দিচ্ছে। এটা চেয়ারম্যানের লিখিত কাগজটা আমার কাছে আছে। ওদের নামে মেয়ের নামে বলছে 4 লাখ দেওয়ার জন্য, ছেলের নামে 5 লাখ, আর আমার নামে 2 লাখ, আমার শ্বশুর শাশুড়ির নামে 5 লাখ এরা নিয়ে যাওয়ার জন্য বলছে, এদের জন্য ডিপোজিট করার জন্য। তো এই কথাটা পরে আমি প্রায় যাই, আমার শ্বশুরের কাছে যাই, শাশুড়ির কাছে যাই, বাসুরের কাছে যাই, যাওয়ার পর প্রত্যেক সব সময় যায়। যাওয়ার মধ্যখানে আমার কি করছে, আরো 2 লাখ টাকা পামু এই কাগজপত্রটা নিয়ে, আরো 2 লাখ টাকা পামু। আমি এটা পাইছি, দেখছি, দেখার পরে এটা শোনার পরে আমি এটা নিয়ে কাজ করতেছি, 10,000 টাকা খাওয়াই আমি কাজটা করছি, বুঝছেন। পরবর্তীতে আমার শ্বশুর কি করছে, বাজার আরেকটা লোকের দ্বারা এই কাগজপত্রের কাজটা বাদ করে দিচ্ছে। বাদ করে দেওয়ার পর আমি প্রত্যেকদিন আমার শ্বশুরের কাছে যাই, আমার মোবাইলে কল রেকর্ডিং আছে, প্রত্যেকদিন আমার শ্বশুরের কাছে যায়, বাবা আপনি কি করছেন, এটা অমুকের দিয়ে করেছেন কি জন্য। উনি আমার কাছে গেলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো এবার পরবর্তীতে যাই হোক এই কাগজটা বাদ হয়ে এটা চিঠি হিসাবে চলে আসছে, এটা আমি আমার নতুন করে করার জন্য। পরবর্তীতে কি করছে, আমার বাসুরের বউ আর বাসুর সবসময় আমার শ্বশুর শাশুড়ি বলে যে এরে বাড়ির তুমি বার করেন না কেন, আমার বাসুর আর বাসুর বউ সবসময় বলে এরে বাড়ির তুমি বার করেন না কেন, এরে বাড়িতে রাখছেন কিনলে, সবসময় এরা বলে বাপের আগে ছেলে মারা গেলে পায় না, আমরা যা পাওয়ার টাকা পাওয়ার তা টাকা পাই গেছেন। আমার শ্বশুর শাশুড়ি কোনো বিন্দু পরিশ্রম নাই। তা আমি আমার একটা কাজের জন্য আমি এদিকে যাইতেছিলাম, হ্যাঁ কাগজপত্র, হ্যাঁ এটা বলতেছি, কাগজপত্র নিয়ে যাওয়ার সময় আমার বাসুর আর বাসুর বউ আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে হিতিরে আপনারা বাড়িতে ভাড় করেন না কা, এর এই বাড়িতে রাখছেন কিনলে, আমার মারে গালি গালাজ করে। তা আমি পরবর্তীতে আমি জবাব দিলাম যে ইয়ে করছে, আমি তো পরে আসছি, আগে আপনার মা বাবা আসছে, আপনার মা আর আমার বউ আসছে, এরপর আগে ভাড় করেন। এই কথাতে এরা সবই বাড়ি আমার এই মেয়েটারে জিজ্ঞেস করেন কি পরিমাণ মারটানা মারছে, আমার মোবাইলে পর্যন্ত ভিডিও আছে, আল্লাহ আপনারা ভিডিও দেখতে পারবেন। আমার শাশুড়ির মুখের জবান যে হেতিরে মানে কি আমার এইভাবে মারা করো, বলে যে আমার মন মতো করে মারতে পারে নাই। তো স্যার আমি কি করছি, আমার 2টা বাচ্চা নিয়ে আমি চিকিৎসার জন্য বাইরেছি, আমার ঘরে আমি তালাটা লাগে চিকিৎসার জন্য বাইরেছি। আমি চিকিৎসার জন্য বাইরে আমি কি করছি, একটা থানাতে আমরা জিডি করছিলাম। ওরা কি করছে, ওরা যে আমার নামে মামলা দিছে, আমার মারই আমার নামে যে মামলা দিছে, আমি যে থানাতে একটা জিডি করছিলাম,
আমি কিন্তু ওদের নামে কোনো মামলা দিই না। প্রথমে যে একটা জিডি করছিলাম, জিডিটা করার পরে তাহলে আর একটা আসতে করতে হ্যাঁ জিডিটা করার পরে আমি পরের দিন বাড়িতে আসি, দেখি যে এরা আমার ঘরে তালা লাগাই দিছে। কে? আমার বাসুরের বউ। প্রথমে মারি একবার ঘরে তালা লাগাইছে। আমার মেয়েটার আমি জানলা দিয়ে ঢুকাই, এই জানলা দিয়ে ঢুকাই, আমি ওই দরজা দিয়ে ঢুকি, আমি বোরকা টোরকা গাই দিছি, পরাটা খুলে দিছি। পরে আমি বাইরে গেছি, পরে দিয়ে এরা আমার ঘরে তালা লাগাইছে। তালা লাগাতে আমি একটা মামলা করছি, তার আগে আমি মামলা করি নাই। পরে যে কি করছে, আমি আসি দেখি যে আমার জানালা ভাঙ্গি, এরা জানালা ভাঙ্গি আমার ঘরে ঢুকি, আমার একটা ফোন, কাগজপত্র সমস্তটা নিয়ে গেছে। আমার ফোনটা দিয়ে আমার ফোন দিতেছে। আমার যে ফোনটা ওরা চুরি করছে, সেই ফোনটা দিয়ে ওরা নিয়েছে। এখন আমার এই মেয়েটার একটা বৃত্তি পরীক্ষা ছিল, আমার মেয়েটার বৃত্তি পরীক্ষাটা পর্যন্ত আমি দিতে পারি নাই। শুধু আমি কাগজ কলম বই সব কিনে আমার বাবার বাড়িতে পড়ে দিচ্ছি। আমি ওইখান থেকে যাতায়াত করি, আমার 2টা বাচ্চার পরীক্ষা দিয়ে দিতে হবে। আমি একে করে 2বার পুলিশ নিয়ে আসছি। এরা এতটাই পুলিশওয়ালা লোক, এরা বলে যে বাবার আগে ছেলে মারা গেলে সম্পদ পায় না। এটা কোন আইনে আছে যে বাবার আগে ছেলে মারা গেলে সম্পদ পায় না? আপনাদের কাছে এই বিচারটা চাই। আমার বলে আমার মেয়েটার জিজ্ঞেস করেন যে কি পরিমাণ মারধরে আমারে করছে, আমাদের ছোট মেয়েটাই। আচ্ছা, আপনার শাশুড়ির বক্তব্যে আমরা যেটা শুনতে পারছি যে আপনি আপনার শাশুড়ির গায়ে হাত তুলছেন, এটা কতটুকু সত্যতা? আপনি শ্বশুর একই কথা বলে। আপনার শ্বশুর একই কথা বলছে যে আপনার শাশুড়িকে আপনি 2-3বার মারধর করছেন। আপনি কি কোনো জায়গায় দেখছেন যার জামাই নাই তার এত বড় কলিজ হইতে পারে শাশুড়ি গায়ে হাত দেয়? এরকম কোন জায়গায় দেখছেন? যে জায়গার মধ্যে ওরা মানুষগুলো আমার মারিয়ে কি পরিমাণ আঘাত করছে? আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব আছে। আমার মেয়েটা জিজ্ঞেস করে আম্মু কিভাবে মারছে, যারা তোমার দাদু কেমনে মারছে আম্মুরে। আমার একদম চোরের মতন এভাবে শোয়ায়, আমার বাসুর আমার এভাবে লাথি মারছে। এরা 2 হাত আমার শাশুড়ির হাতে এসএসএল লাঠিটা দিয়ে আমার বাড়ি ওগল দিছে, ওনার হাতে এখন পর্যন্ত লাঠি। আমরা আরেকটা বক্তব্য শুনছি আপনার শ্বশুর এবং শাশুড়ি থেকে যে আপনার বাসুরকে আপনি মরিচ গুলে আপনি ছুঁড়ে মারছেন, এটা কি সত্য? আমি যখন বিয়ে হয়ে এখানে বললাম না, আমার বিয়ে হওয়ার পর থেকে আমি এখানে শান্তিতে নাই। আমার শাশুড়ি প্রায় আমাদের সাথে ঝগড়া করতো, আমার হাজবেন্ড শুদ্ধা। আমি তখন একদম অল্প বয়স ছিল, আমার বিয়ে যখন হয় তখন আমার একদম অল্প বয়স ছিল। পরীক্ষা দেওয়ার পর ফার্স্ট ইয়ার উঠছে, বিয়েটা হয়েছে। আমার শাশুড়ি বললাম না শুরু থেকে, প্রথম একদিন সামান্য আমাদেরকে ভিন্ন করে দেওয়ার পর সামান্য ঘরের ভিতরে আমার আমার শাশুড়ি আমার ঘরের ভিতরে মারার পরে মারতে এখানে বাইর করছে, এখানে বাইর করে মারছে এই চিপাটার মধ্যে। আমার হাজবেন্ড ও আমার কি করছে, এখান থেকে ছুটাইছে, বলে যে আপনারা এটা কি জন্য মারতেছেন? ওর মা আছে, বাপ আছে, আমি আছি, ওরা কি জন্য মারতেছেন? আমার হাজবেন্ড কত আমরা ছুটেছি, ওরা আমার দিনে মারি, রাত্রে আমার বাসুরে নিয়ে আবার আসছে আমার মারতে। বাসুর ঘর হচ্ছে ওইটা আর আমার ঘর হচ্ছে এটা। এখানে আগে জায়গা ছিল না, এখানে আগে ঘর ছিল, টাকাগুলো পাওয়ার পরে এরা এই ঘরটা দিচ্ছে। তাদের 3টা ছেলে আছে, 3টা ছেলে, একটা ছেলেরও টাকা নাই, একটা ছেলের অবদান নাই এই ঘরটা দেওয়াতে। পরবর্তীতে আমার বাসুরি কি করছে, আমার লাঠি নিয়ে আসছে, এই মোটা লাঠি। সকালে যদি শাশুড়ি যদি একটা মানুষের মারে, রাত্রে কেউ নাই, আমার স্বামী কোথায় দোকানে, ওরা আসি আবার আমার রাত্রে মারতে আসছে। তো আমি ছেড়ে চলে যেতে পারতাম। এরা যে ঘরের মধ্যে তারা লাগায় বলতেছে যে বাবার আগে ছেলে মারা গেলে সম্পদ পায় না, তাহলে ওদের অন্য ছেলে বড় থাকতে পারে, অন্য ছেলেরা থাকতে পারে। আজকে আমার জামাই নাই বিদায় যে আমি থাকতে পারবো না, এটা কি এমন কোন আইনে আছে যে এই কথাটা যে আমরা থাকতে পারবো না?